পরিস্থিতির অবনতি যদি ঘটে তার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে। বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। তাহলে 850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে, আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে। প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছিল এবং এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে সেটিও তারা কিন্তু হাসনাত আব্দুল্লাহ ওরা কি শক্তিশালী? ওদেরকে আপনারা কেন সাউন্ড গ্রেনেড মারেন নাই? আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? করো। 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে, কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন। আমাদের কাছে তথ্য এসেছে, সাংবাদিকরা আমাদেরকে ফোন করছে যে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একটু আগে আমরা একটা সংবাদ পেয়েছি, এখন পর্যন্ত আমাদের পক্ষে সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি, এরপরেও মনে করেছি যে আপনাদেরকে এটা জানিয়ে রাখা ভালো। অফিসার্স কোয়ার্টারের ওই গেটটার ওখানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম যাতে তারা যমুনার প্রবেশ মুখগুলোতে এসে অবস্থান গ্রহণ করে। তো এর মধ্যেই কিছু মানুষের উপরে লাঠিচার্জের সংবাদ আমরা পেয়েছি। আমরা আপনাদেরকে বারংবার বলি, এখনও বলি, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের উস্কানি দেই নাই। এই লাঠিচার্জের যদি ঘটনা সত্য হয় তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির অবনতি যদি ঘটে তার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে। এবং আপনাদেরকে আমরা এটা নিশ্চিত করি, প্রয়োজনে শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করছেন প্রায় 4 ঘন্টার বেশি হয়ে গেছে, তার সন্তানও প্রয়োজনে তার বাপের বিচার চাইবার জন্য এখানে এসে উপস্থিত হবে। কিন্তু কোনোভাবেই শহীদ ওসমান হাদির হত্যার তদন্তকে জাতিসংঘের যেই তত্ত্বাবধানে না দিয়ে যদি কোনো টালবাহানা করে, সরকারকে যদি বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে, তার মুখ বন্ধ করে রাখবার চেষ্টা করা হয়, সেটা আর কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই যে অবস্থান গ্রহণ করলাম,
এই অবস্থান একমাত্র শেষ হবে তখনই যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একদম সুস্পষ্ট বার্তা আসবে জাতিসংঘের তদন্তের ব্যাপারে। এর আগে আমাদের অবস্থান থেকে সরে আসবার কোনো সুযোগ নেই। আপনাদেরকে আমরা জানাই যে আমাদের উপরে যদি লাঠিচার্জ করা হয়, দেখেছেন আপনারা যে আমরা ভিতরে যত মানুষ, এর থেকে মিনিমাম 20 গুণ পুলিশ লাঠিসহ বাহিরে দাঁড়িয়ে আছে। তো এই 20 গুণ পুলিশ আমাদেরকে যদি লাঠিচার্জ করতে উদ্যত হয়, আমরা যে লাঠিচার্জ খেয়ে শুধু দৌড়ে পালিয়ে যাব এইটা যাতে তারা না ভাবে, আমরা অন্তত একটা লাঠির বাড়ি দেয়া হইলেও চেষ্টা করব। এইটা হচ্ছে ইনসাফের লড়াই। এই ইনসাফের লড়াইয়ে শুধুমাত্র মায়ের খাইলে ইনসাফ কায়েম হবে না। এই ইনসাফের লড়াইয়ে যারা বাধাগ্রস্ত করতে আসবে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে আমাদের জায়গা থেকে। আমরা তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছি, এইখান থেকে এখন পর্যন্ত শান্তির বিঘ্ন ঘটে এই ধরনের কোনো অবস্থান আপনারা আমাদের মাধ্যমে দেখতে পেয়েছেন? পান নাই। এমনকি আমাদের ভাইদেরকেও আমরা গেটের ওই পাশে দাঁড় করাই রাখছি যাতে অনেক লোক এখানে জড়ো হয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এরপরেও যদি এই ঘটনা সত্য হয়, আমাদের ভাইদেরকে যদি লাঠিচার্জ করে, তাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব এবং এর জন্য এই সরকার দায়ী থাকবে। এইটুকু বলবার জন্যই আপনাদেরকে ডেকে আনছিলাম, কারণ এই কথাগুলো আপনাদের মাধ্যমে প্রচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখেছেন যে প্রথম সময় যে মিডিয়াগুলো ছিল, এখন তার সংখ্যা অনেকটাই কমে গেছে, সামনে হয়তো আরও কমে যাবে। আপনাদের উপরে বিভিন্ন হাউস থেকে প্রেশার ক্রিয়েট করবে, আমরা এটা জানি। কিন্তু পুরো এইখানে একটা মিডিয়াও যদি না থাকে, আমরা শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি আমাদের কাছে মাতৃ সমতুল্য, তাকে আঘাত করবে বা তাকে রেখে আমরা এইখান থেকে কোনোভাবে যাব না। এটা আমাদের একদম পরিষ্কার কথা। আমরা এখানে অবস্থান গ্রহণ করছি, এটা সুষ্ঠু একটা বিচার তদন্ত কার্যক্রম শুরু হবে জাতিসংঘের অধীনে, এরপরে আমরা এখান থেকে যাবো। এর আগে আমরা যাইতেছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের করে নাই। মানে শহীদ ওসমান হাদির স্ত্রী রাস্তায় এখানে বসে আছে, রাস্তায় শহীদ ওসমান হাদির স্ত্রী। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একজন পিওনও এখন পর্যন্ত আসে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি পৃথিবীর ইতিহাসে সব থেকে সুষ্ঠু নির্বাচন এবার নাকি করতে যাইতেছে। এইটা আমাদের জন্য হাস্যকর লাগে। মানে একজন শহীদের স্ত্রী এইখানে বসে আছে, তার সাথে একবার দেখা করবার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে কেউ প্রয়োজন বোধ করছে না। এইটা শুধুমাত্র আমাদের আশঙ্কা না, এটা জুলাই হারানোর একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং আগামী দিনে বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে ফ্যাসিবাদী, সেটারও আমরা একটা নীল নকশা দেখতে পাচ্ছি। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে এটার তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আসসালামু আলাইকুম। প্রশাসনের পক্ষ থেকে 7টার মধ্যে আমাদেরকে এই অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে। আমরা একটা প্রশাসনকে বার্তা দিতে চাই, আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন, কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছে জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। কোনো ধরনের তালবাহানা এইখানে চলবে না। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে এবং বাংলার জমিনে তার বিচার নিশ্চিত করতেই হবে। এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো কথা নাই। আপনাদেরকে আরো একটা কথা বলি, কোনো উপদেষ্টার সাথেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না। কথা হবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, তার সাথে। এর বাইরে আমাদের কারোর সাথে কোনো কথা নাই। অমুক উপদেষ্টা এসে সান্ত্বনার বাণী দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন, এইগুলো বহু শুনছি। আর মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। এখন এইখানে আমরা বাস্তবায়ন দেখতে চাই যে জাতিসংঘের কাছে এই তদন্তের জন্য চিঠি দেওয়া হয়েছে কিনা। এর বাইরে আমাদের কোনো আর কথা নাই। মানে এটা ফাইজলামি। একটা কথা শোনেন, এইখানে 144 ধারা কেন, 288 ধারাও যদি থাকে, শহীদ ওসমান হাদিকে হত্যার পরে এইখানে কোনো 288 ধারাও কার্যকর নয়। 288 ধারা এইখানে কার্যকর নয়।
কারণ যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে পারে না, নির্বাচনে তার প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র এত নিরাপত্তা দিয়ে কি করবে? মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবার কারণ কি? জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নাকি নিজের নিরাপত্তা নিশ্চিত করা? তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পাইরা তুমি নিজের নিরাপত্তা নিয়ে খুব বেশি বৈশাখ, এইটা তো হইতে পারে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় নাই, এইটা বলা হয়েছে তার আশেপাশে যারা তাকে সবসময় বেষ্টনীর মধ্যে দিয়ে রাখেন, আমাদের জনগণকে তার পর্যন্ত পৌঁছাইতে যারা দেন না, তাদেরকে আমরা বলেছি ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশে তো থাকতে পারবেই না, বিদেশেও যে কোনো জায়গায় আশ্রয় পাবেন, সেখানেও তো বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ আছে, তাদের কাছে জুতা পেটা খাবেন, তারা জুতা দিয়ে বাইরে বাইরে আপনাদেরকে এই দিনগুলোর প্রতিশোধ দেবে, এইটা বইলে রাখলাম। দর্শক যেমনটি দেখছেন, জল কামান কিন্তু ছুটছেন আইন শৃঙ্খলা বাহিনীদের এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছেন এদেরকে ছত্রভঙ্গ করার জন্য। যেমনটি দেখছেন, সাউন্ড গ্রেনেডের আঘাতে কিন্তু বেশ ছত্রভঙ্গ এবং অ্যাকশনে গিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তীব্র ইট পাটকেল কিন্তু ছুটছেন অপোজিট সাইড থেকে আন্দোলনকারীরা। যেমনটি দেখছেন, পুরো ঘটনাটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দর্শক, যেমনটি দেখছেন একজন আন্দোলনকারীকে পেয়ে আসলে তার উপর কিন্তু লাঠিচার্জ করছেন। দর্শক যেমনটি দেখছেন, লাঠিচার্জ কিন্তু করছে এখন এবং দূর থেকে তাদের সহপাঠী যারা রয়েছেন তারা কিন্তু তীব্র ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশকে উদ্দেশ্য করে। দর্শক যেমনটি দেখছেন, আন্দোলনকারীদের পিছু হটানোর জন্য কিন্তু একের পর এক দর্শক আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছেন যেমনটি দেখছেন এবং অপোজিট সাইড থেকে তীব্র ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আবারও কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু রাশ দিয়েছেন এবং এখনো কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন 47তম বিসিএস পরীক্ষা পেছানোর তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আবারও তাদের অভিমুখে যাত্রা করেছেন এবং অগ্রসর কিন্তু হচ্ছেন। এবং যেমনটি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, জল কামান নিক্ষেপ করে যখন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছিলেন তখন কিন্তু একজন নারী শিক্ষার্থী কিন্তু তার গায়ে পেট্রোল ঢেলে পুলিশের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন এবং তৎক্ষণাৎ আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আবারও একত্রিত হয়ে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান নেয় এবং তারপরে তাদেরকে ছত্রভঙ্গ করতে আবারও জলকামান নিক্ষেপ করে এবং দুটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে এবং যেমনটি দেখছেন এই মুহূর্তে এই শাহবাগ এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে দর্শক যেমনটি দেখছেন ঠিক মধুর ক্যান্টিন যাওয়ার যেই সড়ক রয়েছে কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে সেই সড়ক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা এবং পুলিশ কিন্তু একে একে পিছু হচ্ছে যেমনটি দেখছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখছি ইট পাটকেল দর্শক
একে একে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। এক পাশে একসময় দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অগ্রসর হচ্ছে, আবার থেমে গিয়ে কিন্তু 47তম BCS এর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আবারও অগ্রসর হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছি আন্দোলনকারীদের পক্ষ থেকে তীব্র ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে, এবং আমরা দেখেছি তাদেরকে ছত্রভঙ্গ করতে 2 দফায় কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং জলকামান কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এবং সেই মুহূর্তটা জানাচ্ছিলাম, একজন নারী শিক্ষার্থী কিন্তু নিজের গায়ে পেট্রোল ঢেলে সেখানে দাঁড়িয়ে যান এবং সেই দৃশ্যটি দেখে আসলে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে পুলিশের মুখোমুখি হয় এবং তৎক্ষণাৎ তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। গুলি করছে, সাউন্ড গ্রেনেড মারছে এই প্রশাসন, পুলিশ। হাসনাত আব্দুল্লাহ ওরা কি শক্তিশালী? ওদেরকে আপনারা কেন সাউন্ড গ্রেনেড মারেন নাই? জগন্নাথের স্টুডেন্টদেরকে কেন মারছেন? ওরা কি বিশেষ শিক্ষার্থী? হাসনাত আব্দুল্লাহ আজকে বিশেষ শিক্ষার্থী কাদের কারণে হয়েছে? আপনারা আমাদেরকে সাউন্ড গ্রেনেড মারেন, গুলি করবেন, এত গুলি আপনাদের? গুলি করার ইচ্ছা থাকলে করেন, জামা কাপড় খুলে দেন। আপনারা 144 ধারা জারির আইনের প্রটোকল দেখাচ্ছেন আমাদেরকে আচরণ ভদ্রতা শেখাচ্ছেন। তাহলে হাসনাত আব্দুল্লাহ এনসিপির এত বড় বড় নেতা ওনারা হয়ে গেছে, ওনারা আসলে আপনাদের গুলি হয় না, আপনাদের সাউন্ড গ্রেনেড হয় না। যখন জবির শিক্ষার্থীরা আসে তখন আপনারা লাঠিচার্জ করেন, আপনারা সাউন্ড গ্রেনেড মারেন, টিয়ার গ্যাস মারেন, গুলি চালান। জুলাই বিপ্লব কি রাতারাতি হয়ে গেছে? জুলাই বিপ্লব কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহরা করছে? আপনাদের বউ আছে, গার্লফ্রেন্ড আছে, মামাতো ভাই ফুয়াতো বোন নিয়ে যায় একটু দেখে আইসেন আমরা কিরকম জীবন যাপন করি। এই জায়গায় 144 ধারা জারি করবে কেন? আমরা কি রাষ্ট্রের কোনো জঙ্গি সংগঠনের সদস্য? আমরা কি রাষ্ট্রের কোনো সন্ত্রাসী? আমরা কি আওয়ামী ফেসিবাদের কোনো সদস্য এখানে যে আমরা এখানে আসলে 144 ধারা জারি মানতে হবে? এটা কি ইউরোপ হয়ে গেছে নাকি যেখানে আসলে আমার পাসপোর্ট নিয়ে আসতে হবে? আমার বাবার, আমার ভাইয়ের, আমার চাচার, আমার ভাইদের রক্তের ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকা তারা এখানে থাকে। আমি এখানে আসতে কিসের পারমিশন দিতে হবে? আমি আমার যৌক্তিক দাবি নিয়ে এসেছি এখানে, আমার যৌক্তিক দাবি আদায় করতে, আমার যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে। এখানে তারা 144 এনসিপি যখন আসছিল তখন 144 ধারা কোথায় ছিল? এনসিপি যখন আসছিল তখন তো কারা তাদেরকে খাবার দিয়েছিল, কারা তাদেরকে পানি দিয়েছিল? হাসনাত আব্দুল্লাহ আসতে পারলে আমরা কেন আসতে পারবো না? হাসনাত আব্দুল্লাহ আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে আসবো তখনই তারা 144 নাকি? হাসনাত আব্দুল্লাহ কি বিশেষ কোনো ছাত্র? এইগুলো হচ্ছে গোলা ঝোলানোর কথা। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এরা ওই পর্যায়ে কাদের দিয়ে গেছে, এই জবিরা দিয়ে গেছে। কোন সময় তাদের টাকল দিছিল, এই জবি আসছিল দাবি দেয়সা তাদের রক্ষা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যায় নাই? দাবির কোনো শিক্ষার্থী মারা যায় না, জগন্নাথ শিক্ষার্থী মারা তাহলে আপনারা যারা পুলিশ প্রশাসন, ভাই আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এই দাবেদারি, দালালি, সিন্ডিকেট এই জায়গা থেকে বের হয়ে আসেন। তারাও শিক্ষার্থী, আমরাও শিক্ষার্থী, কেউ অসাধারণ বা বিশেষ শিক্ষার্থী না। যদি আপনারা তাদেরকে অসাধারণ বিশেষ শিক্ষার্থী বলে তারা যমুনায় আসতে পারবে, আর জগন্নাথের শিক্ষার্থীরা আসলে আপনারা গুলি করবেন? করেন আপনারা গুলি। কয়টা গুলি করতে পারেন করেন। হাসিনা জুলাই বিপ্লবে গুলি করে করে 1500 ছাত্রকে হত্যা করছে, টিকতে পারে নাই ভাই। আপনি ডক্টর ইউনূস, আপনি আমাদের ম্যান্ডেটে আজকে প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার বাইরে তার সর্বোচ্চ পরিচয় তিনি একজন শিক্ষক, তিনি একজন প্রফেসর। আমরা একজন শিক্ষকের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা আসছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদেরকে ইউজিসি মন্ত্রণালয় সবাই আমাদেরকে মূলা ধরাই দিয়ে দেওয়া হয়েছে। আজকে 20 বছর পর্যন্ত জগন্নাথের আন্দোলন চলছে, এখনো পর্যন্ত মূলা ছাড়া আমরা কিছু পাই নাই। আমাদের দাবি 3টা হচ্ছে। প্রথম দাবি হচ্ছে আমাদের যতদিন পর্যন্ত না দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সুসম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীদেরকে ন্যূনতম আবাসন বৃত্তি নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর কাছে ইতোমধ্যেই কাজ বলা হচ্ছে, হস্তান্তর করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সুসম্পন্ন করা। তৃতীয়ত
দ্বিতীয়ত হচ্ছে আমাদের যৌথ নির্বাচনের একটা চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা এবং 25-26 অর্থ বছরের মধ্যেই আমাদের যেই 305 কোটি টাকার অর্থ বরাদ্দ করার যে প্রস্তাব আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইউজিসিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেই প্রস্তাবে কোনো রকমের কাটছাট না করে 305 কোটি টাকার প্রস্তাব পাশ করতে হবে। আপনারা অবাক হবেন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী বাৎসরিক মাথাপিছু ব্যয় রাষ্ট্রের মাত্র 81,000 টাকা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাথাপিছু আয় 2,24,000 টাকা। প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছিল এবং এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে সেটিও তারা কিন্তু দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীরা রওনা করেছিল, ঠিক সে সময় দোয়েল চত্বরের সামনে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেয়। পরবর্তীতে তারা আইন শৃঙ্খলা বাহিনী সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। আমরা দেখছি যে সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা যেমনটি দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক তাদের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা দেখছি ঠিক সামনে আরেকটি ব্যারিকেড রয়েছে, সেদিকে এই মিছিলটি এখন এগিয়ে আসছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর যেই হামলা হয়েছে সেটিকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি রেখেছে, সেটির জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছিলেন। ঠিক দোয়েল চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হলে সেই ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যায়। সামনে পুলিশের আরেকটি ব্যারিকেড রয়েছে। দর্শক যেমনটি দেখেছিলেন পুলিশের প্রথম ব্যারিকেড কিন্তু ভেঙে দিয়েছিল এবং এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে সেটিও তারা কিন্তু ভাঙার চেষ্টায় আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যেমনটি দেখছেন দ্বিতীয় ব্যারিকেডটিও কিন্তু তারা ভেঙে দিয়েছে। দ্বিতীয় ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের প্রথম ব্যারিকেড তারা ভেঙে দ্বিতীয় ব্যারিকেড দফায় দফায় দুটি ব্যারিকেড ভেঙে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা রওনা করেছে। কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গ্যাস রুম নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে। ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল। আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 5টা 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয় আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যারা এই ক্ষমতায় আসবে আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক আমরা সরকারের দেখতে পাবো। যারা একদম সবকিছু বিস্তারিতভাবে বলবে তারা কি করেছে না করেছে, প্রত্যেকটা জিনিস এখানে আমাদের বিস্তারিতভাবে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের ইনস এন্ড আউট আমরা একদম শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করেছি এবং দেশবাসীর কাছে পরিষ্কার করেছি। তা আমরা আশা করবো সামনে যারা সরকারে দায়িত্বে আসবে, রাজনৈতিক দলগুলো, তারা এইভাবে ট্রান্সপারেন্ট হবে, তারা অ্যাকাউন্টেবল হবে এবং তারা তাদের কাজের ব্যাপারে রেসপন্সিবল হবে। একই সাথে আমরা বিগত সময় আমরা দেখতে পেয়েছি ডাকসু যখন আমরা সাবেকদের সাথে কথা বলি, মাহমুদুর রহমান মান্না ভাই থেকে শুরু করে যত সাবেক নেতৃবৃন্দ ছিল আমরা সবার সাথে পরামর্শ করেছি, কথা বলেছি। তো তারা বলছিল তারা যখন দায়িত্বে ছিল এই ডাকসুতে দেখা যেত হচ্ছে চেয়ার নিয়ে নিজেদের মধ্যে গ্রুপিং হতো, হল সংসদের সাথে কেন্দ্রীয় সংসদের মধ্যে বিভিন্ন গ্রুপিং, সমন্বয়হীনতার কারণে কাজগুলো ঠিক মতো হতো না। তো আমরা আসার পর যেটা চেষ্টা করছি সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, একটা ব্রিজিং, হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ একটা টিম হয়ে কাজ করা, সেটা আমরা প্রমাণ করছি। 4 মাস জুড়ে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের মধ্যে দেখতে পাবেন চমৎকার একটা ব্রিজিং।
কেন্দ্রীয় সংসদ যখন কাজ করছে, হল সংসদ আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করছে। হল সংসদ যখন কাজ করছে, কেন্দ্রীয় সংসদ, আমরা একটা টিম হয়ে কাজ করছি। এখানে কোনো সুপেরিয়র অথবা ইনফেরিয়র কোনো পজিশন নাই। আমরা সবাই একটা টিম, এবং একটা টিম হয়ে সবাই সবার প্রতি কৃতজ্ঞতা বোধ এবং মমত্ববোধ দেখিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গায় আমরা ইতিমধ্যে হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান, দেখবেন হল সংসদগুলো, প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মৌলিক সংকটগুলো আছে, প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা ইতিমধ্যে যে প্রতিনিধি সম্মেলন, যেটা ডাকসুর ইতিহাসে এই ধরনের সম্মেলনগুলো আমরা বিগত সময় যাদের সাথে বসেছি তারা বলছে এরকম হয়নি। তো প্রতিনিধি সম্মেলন হয়েছে, প্রতিনিধি সম্মেলনে 8টি হল সংসদের যারা প্রতিনিধিরা ছিল তারা তাদের কথাগুলো বলেছে, মতামতগুলো দিয়েছে, এবং সেটাকে আমরা রিটেন ডকুমেন্ট আকারে আমরা নিয়ে এসেছি। সেটাও আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা পৌঁছে দিব। তো এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি পুরো নির্বাচন পরবর্তী আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। ডাকসুতে যখন আমরা দায়িত্ব নিই, এখানে আমরা কোনো একক দলের এক এক বর্গের আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি। সুতরাং এই ক্যাম্পাসে কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি, আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ, সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তির রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গ্যাস রুম নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস, এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গ্যাস রুম কালচার ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাসল পাওয়ার পলিটিক্স এর রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ? ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন যে প্রকল্প, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল, আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যে এই স্বপ্নের কথা আমরা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে না, সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সঙ্গে একটা খাট থাকবে, এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসটা পাবে। তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার প্রান্তে আল্লাহর রহমতে আমরা চলে যাচ্ছি। আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে, শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দাওয়া আদায় করে নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি জনতা, সচেতন জনতা, ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এটা দেখে তারা আমাকেও জামায়াত কর্মী এবং শিবির ট্যাগ দিতে চেয়েছে। এই শিবির ট্যাগ, জামায়াত ট্যাগ বাংলাদেশের কোন জনগণ এখন এগুলো খায় না। আপনারা বুঝেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এভাবে হেনস্থা করতেছেন। মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, ক্যাম্পাসগুলো হবে নারীদের জন্য নিরাপদ, কিন্তু তারা কি করছে? তারা একজন 14 বছরের আপুকে হেনস্থা করে পুলিশে ধরে দিয়েছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কি করছে দেখুন। একজন আপু যিনি কিনা 14 ব্যাচের শিক্ষার্থী, আইন বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাকে জামায়াত কর্মী বলে, সোজাসুজি শুনুন, উনি হিজাব পরে, এই জন্যই তাকে জামায়াত কর্মী বলে তাকে পুলিশে ধরাই দিয়েছে। এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, ক্যাম্পাসগুলো হবে নারীদের জন্য নিরাপদ, কিন্তু তারা কি করছে? তারা একজন 14 বছরের আপুকে হেনস্থা করে পুলিশে ধরাই দিয়েছে। শুধু তাই নয়, যখন গত 30শে ডিসেম্বর আমাদের যশোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তখন আমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলাম, আমি যখন বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান, শহীদ উসমান বিন হাদি আমাকে শিখিয়েছিলেন, যেখানে বেইনসাফ দেখবা শান্তা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবা, আমি সেই স্লোগান দিয়েছিলাম। বিপরীতে তারা কি করেছিল? মাইক টেনে নিয়েছিল। শুধু মাইক টেনে নিয়ে যদি তারা ক্ষান্ত থাকতো, তারা ক্ষান্ত থাকে নাই। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতন একটা মহান স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। বাংলাদেশের প্রতিটি জনতা, সচেতন জনতা, ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এটা দেখেছে। এবং শুধু তাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি সদস্য সচিব হচ্ছে শামসুল আরিফিন ভাই, উনি এর আগেও কিন্তু নারী শিক্ষার্থীদের হিজাব মন্তব্য, হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন। এইভাবে বারবার হিজাব পড়ুয়া নারীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল হেনস্থা করছে। আমি হেনস্থার শিকার হয়েছি, আমি জুলুমের শিকার হয়েছি। সেই দিন আমার হাত থেকে মাইক টেনে নেওয়ার পর আমি চুপ ছিলাম, কিন্তু যারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল, আমি কিন্তু তেড়ে গিয়েছিলাম, এবং তারা বলতে চাইছে আমি কিন্তু বিশৃঙ্খল। তারা আমাকেও জামায়াত কর্মী এবং শিবির ট্যাগ দিতে চেয়েছে। এই শিবির ট্যাগ, জামায়াত ট্যাগ
বাংলাদেশের কোন জনগণ এখন এগুলো খায় না। আপনারা বুঝেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এভাবে হেনস্থা করতেছে। আপনারা চতুর্থ পঞ্চম ব্যাচের যে শিক্ষার্থী আছে ওনারা মানে 14-15 না, ওনারা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থী। ওনারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্র নাই। এই অছাত্ররা কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নারীদের জন্য হুমকির শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ দেখেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন, আপনারা ভোটের মাধ্যমে এইসব অছাত্র কুছাত্রদের আপনারা হচ্ছে রুখে দিবেন। এবং আপনারা জানেন তাদের যে প্যানেল আছে, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের যে প্যানেলিস্ট বৃন্দরা আছে এবং ছাত্র দলের সাথে মিলে তারাও কিন্তু ভুয়া স্লোগান দিয়েছিল। আপনারা যে বলবেন যে ছাত্রদের যে প্যানেল দিয়েছে সেটা ইনক্লুসিভ প্যানেল, কিভাবে ইনক্লুসিভ হয়? কেউ একজন ক্ষমা চাইছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বিপরীতে ভুয়া স্লোগান দেওয়ার পরে কেউ ক্ষমা চাইল? খাদিজাতুল কুবরা আপু, যারা আমি খুব ভালোবাসি শ্রদ্ধা করি, উনি হচ্ছে গত আওয়ামী লীগ আমলে উনি কিন্তু 15 মাস জেলে ছিল। উনি কিন্তু নির্যাতনের শিকার ছিল, উনি কিন্তু নিজেই জুলুমের শিকার ছিল। কিন্তু যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হলো, সবার আগে কে না করতেছে সবাই দেখছে না? আমি এতক্ষণ চুপ ছিলাম, আমি কিচ্ছু বলি নাই। আপুরেও শ্রদ্ধা করি, এজন্য আপুর বিপরীতে কিচ্ছু বলিনি। কিন্তু আপু, আমি আশা করছিলাম আপনি বলবেন, আপনি ছাত্র দলের বাইরে গিয়ে বলবেন যে তোমরা এটা ঠিক করো নাই, ক্ষমা চাও। এক্ষুনি ক্ষমা চাও, আপনি ক্ষমা চান নাই। আপু, আমি কষ্ট পাচ্ছি যখন আমাদের 14 বছরের এক আপুকে জামায়াত কর্মী, হিজাব পরার কারণে জামায়াত কর্মী বলে পুলিশের কাছে ধরে দেয়। আপু, আপনি এসে দাঁড়ালেন না, আপনি আমার পাশে এসে দাঁড়ালেন না। আমি আশা করছিলাম আপনারা দাঁড়াইবেন, অন্তত আপনি দাঁড়াইবেন, কিন্তু আপনি দাঁড়ালেন না। দাঁড়ান নাই ঠিক আছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অছাত্র কুছাত্রদের ভবিষ্যতে আপনার প্রতিহত করবেন না। আজকে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদের এই অছাত্র কুছাত্রদের আমাদের ক্যাম্পাসের থেকে বিতাড়িত করবেন। যারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না, মুখে বলে দেয় যে আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্বাসী, কিন্তু কাজের বেলা ঠন্ডা টান। তারা নারী শিক্ষার্থী হিজাব করলে বলে জামায়াত কর্মী, শিবির কর্মী, তারা হিজাব খুলতে বলে। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশে যারাই করবে তাদের আমি রুখে দিব। আর আমি আজকে হিজাব পরিস্থিতি থেকে আমাকে জামায়াত শিবির বলবেন, এত ট্যাগিং দিয়ে না। আমি হিজাব যখন পড়তাম না তখন তো কেউ বলেন নাই তুমি ওই কর্মী সেই কর্মী। আমি হিজাব পরে দেখে যদি আপনারা জামায়াত কর্মী বলেন, শিবির কর্মী বলেন, এই ট্যাগিং বাংলাদেশের কেউ খায় না। আপনারা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক মনে রাখেন। নারায়ে তাকবীর।